পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি নিয়ে আমরা প্রায় সময়তেই দেখেছি যে কিভাবে প্রতিবাদ হচ্ছে, রাস্তায় রাস্তায় কিভাবে শিক্ষক শিক্ষিকারা তাদের অধিকারের লড়াই লড়ছে। আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হলো এবং তিনি তারপর ছাড়াও পেয়ে গেলেন। কিন্তু শুধুমাত্র কি পশ্চিমবঙ্গে এই দুর্নীতি হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না? এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশের একটা ভিডিও। এখানে 69,000 टीचर रिक्रूटमेंट स्कैम हुए 69,000। सर देखिए, हम लोग 2018 से इस भर्ती को लेकर के परेशान हैं। रिजर्वेशन का जो नियम का पालन था वो पालन हुआ नहीं এবং তারা 2018-19 সাল থেকে তাদেরও যে অধিকারের জন্য লড়াই তারা করছে এবং যতবারই তারা লড়াই করতে বেরোচ্ছে, রাস্তায় প্রতিবাদ করছে, দেখতে পাচ্ছে পুলিশ তাদের কিভাবে হেনস্থা করছে এবং তাদের যে লড়াই, তাদের যে প্রতিবাদ কিভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবং শুধু এটাই নয়, কোনো বড় মিডিয়া হাউসকেও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না বা খবর করতে দেওয়া হচ্ছে না, যে কারণে খুব একটা বিশেষ হয়তো তোমাদের টাইম লাইনে বা নিউজ ফিডে সেটা আসছে না। ছোট ছোট নিউজ বা ডিজিটাল মিডিয়া যারা আছে তারা চেষ্টা করছে, সাহস রেখে করার চেষ্টা করছে, তোমাদের সামনে এগুলো নিয়ে আসার চেষ্টা করছে। তো এটাই বলার যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে দুর্নীতি আছে সেটা নয়, সারা দেশ জুড়েই একই অবস্থা। সাধারণ মানুষের কথা কোনো নেতা বা মন্ত্রী কেউই ভাবে না। এটা হচ্ছে পরিষ্কার কথা, এটা বুঝতে না পারলে কিছু করার নেই। এবং দিন শেষে সাধারণ মানুষকে ভুগতে হবে এবং যত রকমই দুর্নীতি হয় সব রকমই হচ্ছে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে না, সারা দেশ জুড়ে হচ্ছে। এটাই বলার ছিল। সবার আগে বলে রাখি, আমার অনুষ্ঠান যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যথেষ্ট আমাকে সহযোগিতা করেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে কমেন্ট করে ভালোবাসা দিয়ে আপনাদের মতামত জানিয়ে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই আজও আপনাদের কাছে জোরহাতে নিবেদন করি যে আপনারা আমার পাশে যদি এইভাবে থাকেন, অবশ্যই আপনাদের সামনে প্রতিনিয়ত নতুন কিছু আমি তুলে ধরতে সাহস পাবো এবং করে যাব, সবটাই আপনাদের আশীর্বাদে। তাই বলি, রাজনীতির রং না দেখে যেটা সত্য সেটাকে বিশ্বাস করা এবং আপনাদের চোখ দিয়ে আপনারা বিচার করে আপনারা বলবেন আমি সঠিক বলছি কি ভুল বলছি। যাক, আজকের যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো, বাংলার বহু মানুষ আছে, আমি পরিবর্তন হয়তো চাইছি না, হয়তো আমার পাশের বাড়ির লোক পরিবর্তন চাইছে বা আমার পাশের বাড়ির লোকটা পরিবর্তন চাইছে না, কিন্তু আরেকজনে পরিবর্তন চাইছে। এটাই স্বাভাবিক, রাজনীতিতে এটাই স্বাভাবিক, পরিবর্তন চাওয়াটাই স্বাভাবিক এবং যদি প্রয়োজন হয় মানুষ অবশ্যই পরিবর্তন করবে। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, আপনারা সেটা সঠিকভাবেই উত্তর দেবেন। ধরুন বিহার বা উত্তরপ্রদেশ বা ত্রিপুরা বা দিল্লি, এগুলো বিজেপি শাসিত রাজ্য। যদি এখানকারের মতন সরকার হয় তাহলে আপনারা অবশ্যই পরিবর্তন চাইবেন, এটা স্বাভাবিক ব্যাপার। এরকম সরকার যদি আপনারা চান অবশ্যই পরিবর্তন চাইবেন। কিন্তু তার আগে কিছু সত্য ঘটনা জেনে নিন। এই যে আজকের উড়িষ্যা প্রায় 1-1.5 বছর হয়েছে পরিবর্তন ধরুন হয়েছে, কিন্তু এর পূর্বে পট্টনায়কের ছেলে এবং বিজু পট্টনায়ক এরা উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিল, তার সম্বন্ধে একটা ক্লেম আসেনি। এবং উন্নয়ন কাকে বলে উড়িষ্যায় গিয়ে দেখে আসবেন, রাস্তাঘাট, কর্মসংস্থান, এভরিথিং, কোনো রকম কোনো সরকার তার বিরোধিতা করে বলতে পারেনি যে এই খুঁতটা রেখেছে তার জন্য তাকে চেঞ্জ করার দরকার। তাহলে বলবেন কেন বিজেপি পরিবর্তন নিয়ে আসলো? ওখানে এমন একটা স্ক্যাম হয়েছিল, যিনি ওখানে প্রচার করে দেওয়া হয়েছিল ভোটের পূর্বে যে মুখ্যমন্ত্রীর অস্বাভাবিক শরীর খারাপ, উনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না, তাই ওনার যিনি আমলা রয়েছে তিনি বহিরাগত, তাকেই মুখ্যমন্ত্রী করবে। এরকম নানা রকম অপপ্রচার করে একটা হাওয়া তুলে পরিবর্তন এনেছে। কিন্তু পরিবর্তন আসার পর থেকে উড়িষ্যা কতটা শান্তিপ্রিয়, ওখানকার কতটা শান্ত, কতটা প্রশাসনিক দিক থেকে, কর্মসংস্থানের দিক থেকে, উন্নয়নের দিক থেকে, এটা আপনারা দেখবেন না। আজকে সেই উন্নয়ন থমকে গেছে, সেখানে কর্মসংস্থানের কোনো বালাই নেই, যেরকম ছিল সেরকম, যা কিছু পূর্বের সরকার করেছে সেটাকেই ভাঙিয়ে খাচ্ছে। বরঞ্চ দাঙ্গা হাঙ্গা মারামারি এগুলো লেগেই আছে। দেখেছেন আপনারা, এখানকার বাঙালিরা উড়িষ্যায় যখন
কর্ম করতে গেছে তাদেরকে ধরে কিভাবে পেটানো হয়েছে, কিভাবে অত্যাচার। হ্যাঁ, শুধু হিন্দু বাঙালির উপরে না, এটা বললে একতরফা হয়ে যাবে, মুসলিম বাঙালির উপরেও কিভাবে অত্যাচার করেছে। তাহলে এটা কোনো সুসরকারের বা সুপ্রশাসনের কাজ নয় যেখানে এই ধরনের কাজবাজ হবে। এবং সরকার ওখানে যেভাবে ভাতা দেওয়ার কথা বলেছিল, যে মহিলাদের বাৎসরিক 50,000 টাকা দেওয়া হবে, ভালো করে খোঁজ নিয়ে দেখুন তো সেটা দিচ্ছে কিনা, বা আরও যে ভাতাগুলো আছে এই পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো ভাতা দেওয়া হচ্ছে কিনা। হচ্ছে না। কিন্তু যাক, উড়িষ্যার কথায় আমি বেশি গেলাম না। দ্বিতীয়ত আর একটা কথা বলবো, উড়িষ্যার যে পৃথিবী বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরে প্রচুর অলংকার, প্রচুর অর্থ, প্রচুর স্বর্ণ ছিল। আমাদের যখনই বিজেপি সরকার আসলো ওখানে, তখনই সেই অর্থ ভাণ্ডারে হাত দিতে হলো এবং সেই দরজা খুলে কত কি রয়েছে আগে সেটাকে সরানোর ব্যবস্থা করলো। আমি বলবো না এটার খারাপ দিক ভালো দিক, আপনারাই বিবেচনা করবেন। এটাই কি প্রয়োজন ছিল? যে সরকার বহু কাল ধরে কোনোদিন হস্তক্ষেপ করেনি যে অর্থ ভাণ্ডারের উপর, সেটা এনাদের দরকার পড়েছে। ঠিক সেরকম ভারত সরকারের প্রধানমন্ত্রীর একটা ফান্ড বলুন, তহবিল থাকে ভারত সরকারের, যেটাখানে মহামারী বা কোনো বিপদ দেশে যখন আসে সেই ফান্ডটাকে ব্যবহার করে। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখুন তো যে ভারত সরকারের সেই ফান্ডের কী অবস্থা। সেই ফান্ড আজকে ফাঁকা। তাহলে আপনারা বুঝতে পারছেন। কিন্তু সেই পার্টিরই দিল্লির বুকে 7 স্টার পার্টি অফিস আছে 300 কোটি টাকা খরচা করে। হয়তো কথাগুলো শুনলে কেউ চটি চাটা বলবেন, কেউ বলবেন আমি প্রত্যাবর্তনের দিকে, কিন্তু এটা তো বাস্তব কথা। প্রমাণ করাতে পারবেন যে আমি মিথ্যা বলছি? একটু বুকে হাত দিয়ে ভাবুন তো। শুধু একটা লোক আপনার সামনে দেখতে ভালো না, হয়তো তাকে দেখে আপনার অপছন্দ, এরকম বললে কিন্তু সমাজের উন্নয়ন হয় না। দেখবেন একটা সুন্দরী মহিলা হয়তো যে একটা নামি দামি কোম্পানির বস হতে পারেনি, কিন্তু একটা কুৎসিত মহিলা হয়েছে, তিনি কিন্তু তার যোগ্যতায় হয়েছে। তাই তাকে দেখতে কতটা খারাপ, তিনি কোন জাতের থেকে বিলং করেন, তার ধর্ম কি, এর উপরে কিন্তু নির্ভর করেনি সেই অফিসের কর্ণধার হওয়ায়। তো ঠিক সেরকম দিল্লিতেও দীর্ঘদিন এর আগে শিলা দীক্ষিত ছিল কংগ্রেস থেকে, তারপর থেকে কেজরিওয়াল এসছে এবং তার উন্নয়নের প্রকল্পগুলো বা উন্নয়ন কি করেছে না করেছে সারা ভারতবর্ষ জানে এবং আপনার গুগল ঘাটলেও পাবেন। কিন্তু আজকের দিল্লির অবস্থা কি? আজকের দিল্লিতে তিনি আঙুল তুলছে, ওখানকার মুখ্যমন্ত্রী আঙুল তুলছে প্রধানমন্ত্রীর দিকে যে কি কেন্দ্র থেকে টাকা দিচ্ছে না, তাই আমি উন্নয়ন করতে পারছি না, তাই পলিউশন সরাতে পারছি না, জঞ্জাল সরাতে পারছি না, নিকাশি ব্যবস্থা করতে পারছি না। এবং এই রেখা গুপ্তাই বলছে যে মহিলাদের যে 2,500 টাকা প্রতি মাসে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার অর্থভাণ্ডার সেরকম নেই, ক্যাপাসিটি নাই, তাই দিতে পারছি না, যদি কেন্দ্র পাঠায় তবে দেব। ভাবুন একবার। এবং সেই দিল্লিতেই আরএসএসের পার্টি অফিসের সামনে পার্কিং ব্যবস্থা করতে হবে বলে আজকে 1000 বছরের পুরনো মন্দির ভেঙে দিতে হলো। হিন্দুত্ব ভোটটা তো হিন্দুত্ববাদী পার্টি হিন্দু ধর্ম রক্ষার্থেই চেয়েছিল, তাহলে হিন্দু ধর্ম যারা রক্ষা করবেন তাদের মন্দির ভাঙতে হলো। এটা বিবেচনা করবেন না আপনারা? এটা তো আপনাদেরই বিবেচনা করার দিক। তাই বাঙালিদের উদ্দেশ্যে প্রশ্ন কেন করছি এইগুলো, যেহেতু দ্বিতীয় দফা 142টা আসনে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আজকের, তাই যদি যে এই ভিডিওটা দেখবেন অবশ্যই দেখে কমেন্ট করবেন এবং আমার কথাগুলো সঠিক কিনা আপনারা বিবেচনা করবেন। দ্বিতীয়ত কথা, আজকের ভবানীপুর কেন্দ্র হচ্ছে পশ্চিমবঙ্গের মানে হাই প্রোফাইল কেন্দ্র হয়ে গেছে। কেন? ওখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন কে? শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারীকে রাজনীতিতে এই জায়গায় নিয়ে আসার কাণ্ডারিটাকে এই মমতা ব্যানার্জি। তো শুভেন্দু অধিকারী
সেই আপনাদের মনে হয় যে মমতা ব্যানার্জির বিকল্প শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারীর নামে বহু চাকরি কেলেঙ্কারি এবং তার ফ্যামিলিতে তার ভাইপো থেকে শুরু করে এমন কেউ নেই তার ফ্যামিলিতে যে তিনি চাকরি করিয়ে দেননি। আচ্ছা ভাবুন তো, এমন কি আছে? এখানে তো মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বহু কথা বলেন। তাদের ফ্যামিলিতে সবাই পৌরসভা মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে বিধানসভা থেকে লোকসভায় একের পর এক ক্যান্ডিডেট হবে এবং ফ্যামিলির সবাই বিনা শর্তে চাকরি পেয়েছেন সবগুলো এই শুভেন্দু অধিকারীর হাত ধরে। কোন বিদ্যায় এবং কোন হিসেবে, কোন লজিকে সেই লোকটি যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয় এবং তার যা ভাষা, এতদিন তিনি রাজনীতির খাতিরে রাজনীতিতে তিনি বড় জায়গায় পৌঁছানোর জন্য মুসলিমদের দরজায় গিয়ে হাতজোর করে ইফতার পার্টিতে গিয়ে যিনি মুসলিমদের কোলাকুলি করে এই ফুরফুরা শরীফে যিনি পড়ে থাকতেন, প্রত্যেকটা দরগায় গিয়ে হাজিরা দিতেন, আজকের তিনি মুসলিম বিরোধী কথা বলতে পারছেন বলে তাই মুসলিমদের জেহাদি বলছে, তাই এদের উৎখাত করবে, এরা খালিস্তানি, এরা পাকিস্তানি। আচ্ছা আপনাদের কি মনে হয় যে মুসলমানদের তাড়িয়ে দেবে? মুসলমান যদি বিরোধিতাই করে, মুসলমানদের যদি বিরোধিতা করে, আপনার কি লাভ? আপনার একটা হিন্দুত্ব ধর্ম নিয়ে যারা হিন্দুবাদী পার্টি যারা, তারা হয়তো পশ্চিমবঙ্গে সরকার গড়বে, তার জন্য আপনার কি লাভবান? আপনি কি পরের দিন আপনার পাশের পাড়া যদি মুসলিম পাড়া হয়, আপনি সেখানে তাদেরকে মারতে যাবেন, না তাদেরকে উৎখাত করতে যাবেন, না এই বিজেপি যাবে? যেরকমের সেরকমই থাকবে, তখন কিন্তু আর এই বলচালটা এদের মুখে থাকবে না। কিন্তু আপনি ভাবুন তো, আজকের এই পশ্চিমবঙ্গে যতগুলো ধর্ষণ হয়েছে, কটা মুসলিমরা করেছে আর কটা হিন্দুরা করেছে, সেই বিচারটা আপনি করবেন না। এই যে আমাদের আরজি করে অভয়াকাণ্ড, সেখানেও কিন্তু হিন্দুর নাম জড়িত, এটা আপনাকে বুঝতে হবে। তাই আমি হিন্দুত্ববাদী পার্টি বলে হিন্দু যত অপরাধ করুক সবটাই 7 খুন মাপ, আর মুসলিমরা করলে তখনই বলবো এরা আছে বলেই, এই মুসলিমরা আছে বলে। আজকে মুসলিমরা আছে বলেই বিজেপির কিন্তু রাজনীতি করতে সুবিধা হচ্ছে। যদি বলেন কেন, এদের কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত রূপ নেয়নি। আজ প্রধানমন্ত্রীর যে কথা দিয়ে উনি 2014 সালে ক্ষমতায় এসেছিল, তার কোনো বাস্তবায়ন হয়নি। তাহলে এদের উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্য এবং এদের মূল ধন রাজনীতির একটাই, মুসলিম বিরোধী করা। আচ্ছা, মুসলিম বিরোধিতা করলো, আপনাকে খুব সন্তুষ্ট করলো, কিন্তু তাতে লাভটা কি হলো? তাতে আপনার কি লাভ হলো? আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হয়েছে? কতগুলো চাকরি দিয়েছে মুসলমানকে মমতা ব্যানার্জি, কিন্তু হিন্দুদের চাকরি দিয়েছে কতটা? একটু খোঁজ নিয়ে দেখেন তো। এবং এমন কোনো মমতা ব্যানার্জির প্রকল্প আছে যেটা মুসলিমরা পায়, হিন্দুরা পায় না? কিন্তু এমনও প্রকল্প আছে, আমি বলছি না, যেটা মুসলিমরা পায় না কিন্তু হিন্দুরা পাচ্ছে। যদি বলেন কি, আপনি ভাবুন তো একবার, কোনো অনুষ্ঠানে, মানে ধর্মের অনুষ্ঠানে মমতা ব্যানার্জি এত টাকা মুসলিমদের কোথাও অনুদান দিয়েছেন? কিন্তু বাঙালিদের দুর্গাপুজো আজকের বিশ্বর দরবারে নিয়ে গেছে কিন্তু এই মমতা ব্যানার্জি, এবং প্রতিটা পুজোতে 1,10,000 টাকা করে দিয়েছে। আজ লক্ষ পুজো হয় পশ্চিমবঙ্গ, একবার ভাবুন তো। এবং জগন্নাথ দেবের মন্দিরটা যে করেছে, দীঘায় যাবেন আপনার মন জুড়িয়ে যাবে যে কি মন্দির করেছে। তার সত্ত্বেও আপনারা এদের টোপে পড়ে এই গল্প শুনছেন। উত্তরপ্রদেশে, আমি উত্তরপ্রদেশে যে বলছে যোগীরাজ বুলডেজার বাবা অমুক তমুক গল্প দিচ্ছে, সেই উত্তরপ্রদেশে এই যোগীর আমলে কতজন চাকরি পেয়েছে একটু খোঁজ নিয়ে বলুন তো, দেখুন তো। এরা যে চাকরি দেবে, তার চাকরি দেবে বলছে। আরে চাকরি তো রাজ্য সরকার তো পরের কথা। আজকের কেন্দ্রের যেসব জায়গায় ভ্যাকান্সিগুলো খালি পড়ে আছে, এই 10-12 বছরে সেই ভ্যাকান্সিগুলো আজও কেন খালি পড়ে আছে? এটা আমি একজন দেশের সাধারণ নাগরিক হয়ে মোদিজির কাছে প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর কোনো অন্ধভক্ত দিক আমাকে। দ্বিতীয়ত, উনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি। আচ্ছা, 2 কোটি আর 2 লাখ, এটার মধ্যে কত তফাৎ জানেন? 100 লাখে 1 কোটি, 2 লাখ দিতে পেরেছে। নোটবন্দিতে
যতটা মুসলমানের ক্ষতি হয়েছে ততটা হিন্দুদেরও ক্ষতি হয়েছে। তাহলে আপনার আলাদা করে লাভবানটা কী হয়েছে? একটা মুসলিম গিয়ে পেট্রোল কেনে 110 টাকা লিটারে, আপনিও গিয়ে কিনছেন 110 টাকা লিটারে। আপনার কি আলাদা করে আচ্ছা ধরুন আপনারা এবার বলতে পারেন পশ্চিমবঙ্গে হয়নি, তাই পশ্চিমবঙ্গে হয়নি মানছি। পশ্চিমবঙ্গে না তো হিন্দুবাদী দল, আজকের কট্টরবাদী হিন্দু দল বিজেপি, তাই তারা জেতেনি, তাই হয়তো হয়নি। আপনি জেনে দেখুন তো দিল্লিতে বা উত্তরপ্রদেশে হিন্দুর জন্য কিছু আলাদা আছে কিনা? কোথাও নেই, কোথাও নেই। কিন্তু যা কিছু আছে এই সরকারটাকে আপনারা পছন্দ করুন চাই না করুন, সাধারণ নাগরিকের জন্য কিন্তু মমতা ব্যানার্জির সরকারই আছে, যেটা অন্য কোনো স্টেটে নেই। এটা আপনাকে বুঝতে হবে। দ্বিতীয় কথা, আপনারা কথায় কথায় বলেন এখান থেকে পরিযায়ী শ্রমিক বা এখান থেকে চাকরি করছে ব্যাঙ্গালোর, অমুক তমুক জায়গায়, অমুক শহরে তমুক শহরে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। সেখানে কি বিজেপি সরকার ছিল এর আগে? সেখানে কি বিজেপি গভর্নমেন্ট ছিল? আজকে সেখানে যে কর্মসংস্থানগুলো করে গেছে, আইটি সেক্টরগুলো করে গেছে, কারা করেছে? একবার ভাবুন তো, এর পূর্বে কাদের সরকার ছিল? সেখানে কিন্তু কংগ্রেস সরকার ছিল একটা সময়। আর তাদের সৃষ্টি করা, তাদের কর্মসংস্থান সৃষ্টি করা যেগুলো, সেগুলোর উপরই আজকের বিজেপি ভর করে ফুটনি মারছে যে আমার এখানে কাজ করতে আসছে বাংলা থেকে, পশ্চিমবাংলা থেকে। কিন্তু আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, যে এই যোগী বলুন, চাই উড়িষ্যার গভর্নমেন্ট বলুন বিজেপি গভর্নমেন্ট, বা দিল্লির বিজেপি গভর্নমেন্ট বলুন, বা বিহারের বিজেপি গভর্নমেন্ট বলুন, বিগত 10 বছরে নিজেদের সৃষ্টি করা কর্মসংস্থানে কজন গিয়ে এখান থেকে চাকরি করছে সেটা বলুন। সেই সৃষ্টি করা কংগ্রেস আমলে তার উপরে লম্ফজম্প করছে। ভারতবর্ষে একটা স্টেডিয়াম তৈরি করতে পেরেছে আজ পর্যন্ত মোদি গভর্নমেন্ট, কিন্তু হ্যাঁ, করতে পেরেছে কারা? একটা জিনিস করতে পেরেছে মোদি সরকার, নরেন্দ্র মোদি স্টেডিয়াম লিখতে পেরেছে। সেটা কিসের উপরে? না, একটা স্টেডিয়ামকে রং করে তার উপরে প্রলেপ দিয়ে তার উপরে নরেন্দ্র মোদি স্টেডিয়াম লিখতে পেরেছে। সেই স্টেডিয়ামটা কিন্তু মোদির নামে ছিল না, এটা আপনাকে বুঝতে হবে। তাই আপনারা ভেবেচিন্তে ভোট দেবেন। বিশেষ করে বললে একটা ভিডিও 1 ঘন্টা ধরে যদি আপনাদেরকে উদাহরণ দিই আপনারাও বোঝেন। তাই আগামীকাল দ্বিতীয় দফার ভোট হতে যাচ্ছে, আপনাদের বিবেক দিয়ে ভেবে ভোটটা দেবেন। কারণ আজকের যদি মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো, একটা মেয়ে বিয়ের সময় 25,000 পেয়েছে, কেউ কন্যাশ্রী পেয়েছে, এতদিন ধরে বছর বছর ধরে মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, বিহারের মতন যদি আজকে ফেরত চাইতো এই সরকার ভোটের পরে, আপনাদের কেমন লাগতো? দুহাত ভরে তো নিয়েছেন প্রকল্পগুলোর সুবিধা। 104টে প্রকল্পের সুবিধা আজকের পশ্চিমবঙ্গবাসী কিন্তু সগৌরবে নিয়েছে। কিন্তু সেই প্রকল্প যদি আজকে এই গভর্নমেন্ট যদি ফেরত চায় ভোটের পরে, আপনাদের কেমন লাগবে? সেটাও কিন্তু আজকের বিজেপি শাসিত রাজ্যে ঘটেছে। তাই ভেবেচিন্তে আপনার বিবেক বিবেচনা দিয়ে ভেবে আজকের দিনে ভোটটা দেবেন। জয় হিন্দ।